সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম যে প্রশ্নটা আমার সামনে আছে, প্রশ্নটা করেছেন, উনার নামটা উল্লেখ করেন নাই। জানতে চেয়েছেন, স্যার নকশা শীট নং কেন দেওয়া হয়, বিস্তারিত জানাবেন। নকশায় আসলে শীট নম্বর থাকে এই জন্য যে একটা নকশাতে অর্থাৎ একটা মোজার মধ্যে অনেকগুলো নকশা থাকে অনেক সময়, বা ২টা ৩টা ৪টা ৫টা ৭টা ১০টা বিএসএ আসি এটাকে অনেক বেশিও করছে অনেক সময়। তো এই আলাদা আলাদা নকশাগুলাকে এক একটা শীট বলা হয়, অর্থাৎ একটা মোজার মধ্যে যেই পরিমাণ নকশা আছে এগুলা প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা শীট বলা হয়। ১ নাম্বার শীট, ২ নাম্বার শীট, ৩ নাম্বার শীট, একটার পাশে একটা এরকম করে করে, অর্থাৎ এই যে শীট নম্বরটা দেওয়া থাকে এটা নকশার বিশাল নকশাকে আংশিক আলাদা আলাদা করে দেখানোর জন্য আলাদা আলাদা শীট করে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি আরো একটা প্রশ্ন করেছেন, আমার বাবার দাদার নামে সিএস রেকর্ড এবং দাদার দাদা ও তার ভাইদের নামে এস এ রেকর্ড। এখন আমার দাদার ভাইয়েরা চাইলে কি আমার দাদার নামের রেকর্ড হওয়া জমি বিক্রি করতে পারবে, একটু জানাবেন। না, আপনার দাদার ভাইয়েরা চাইলেই আপনার দাদার নামে যে রেকর্ডগুলো হওয়া, এই রেকর্ড হওয়া জমিগুলো বিক্রি করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রেজাউল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, আমার বাবা ২ বিয়ে করেছেন, বাবা মারা গিয়েছে, সব জমি বড় মা এবং তার ছেলে মেয়েরা খায়। এখন আমাদের অংশ কিভাবে পেতে পারি, দয়া করে জানাবেন প্লিজ। জমিগুলো যেখানে আছে ওই স্থানীয় ইউনিয়ন পরিষদ হোক, আপনার পৌরসভা হোক, সিটি কর্পোরেশন, যেখান থেকে আপনার হয় না কেন, ওখান থেকে আপনি ওয়ারিশান সার্টিফিকেট নেবেন। অর্থাৎ আপনার বাবার পরবর্তী ওয়ারিশ কারা কারা, হ্যাঁ, আপনিও যে আপনার বাবার ওয়ারিশ এই হিসাবে যখন ওয়ারিশান সার্টিফিকেট নেবেন, এবং এখন আপনি সিলেক্ট করবেন যে আপনার বাবার সম্পত্তি কোথায় কোথায় আছে, এগুলি আপনার নামে আপনি খারিজ করবেন, এগুলি আপনার নামে আপনি দখল নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো অংশে আপনি দখল হারাইতে ব্যর্থ হন, আপনি স্থানীয়ভাবে ওদেরকে বলবেন। নিজে যদি ওদের সাথে সম্পর্ক উত্তম না থাকে, বলতে না পারেন, স্থানীয় লোকজন দিয়ে, মেম্বার চেয়ারম্যান আছে, এদেরকে দিয়ে বলাবেন যে আমিও এখানে এখানে এইভাবে এইভাবে অংশীদার। নিশ্চয়ই এটার একটা ফলপ্রসূ তখন উনারা আলোচনা করবে, আপনার অংশটা আপনাকে দিতে বাধ্য থাকবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি চ্যানেলের নাম খুব সম্ভবত ফানি ইলেকট্রনিক্স। জানতে চেয়েছেন, স্যার ২.৫০% মানে কি, একটু বুঝিয়ে বলবেন। ২.৫০% এটাকে আমাদের দেশ গ্রামের পরিভাষা অনেক সময় ২.৫% বলে, অর্থাৎ ২% আরো ১%-এর অর্ধেক, এভাবে, অর্থাৎ ২.৫%। ২.৫০% তো আপনি বলছেন, এখানে তো আসলে বিস্তারিত যে আর কিছু বিশ্লেষণ করব, বিষয়টা ওরকম হয়ে ওঠে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ আতাউর রহমান সাহেব। জানতে চেয়েছেন, স্যার কোনো জমি ২০.৩৪% হলে আমি ২০% বের করে দিলাম, তাহলে বাকি ০.৩৪% কিভাবে বের করে দেব? আপনি যেভাবে ২০% বের করছেন ঠিক ওইভাবে ০.৩৪ও ওইভাবেই বের করবেন। আপনি দোনোটাকে আলাদাও করা দরকার নাই। আপনি একসাথে ২০.৩৪ এভাবে লেখে যখন ৪৩৫.৬০ দ্বারা আপনি গুণ করবেন, তখন আপনার এই জমিটা বর্গফুটে হয়ে যাবে। পরবর্তীতে ফুটে ফুটে আপনি এটা দিয়ে দিবেন। এই ধরনের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সও আপনি দেওয়া আছে, দেখবেন ৫.৩২% আপনি কিভাবে দিবেন। ৫.৩২% যদি আপনি দিতে পারেন, ২০.৩৪ও আপনি আশা করি দিতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মেহেদী হাসান ফারুক সাহেব। জানতে চেয়েছেন, আপনি একটা সাংকেতিক চিহ্ন দেখাইছেন, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমিও একটু লিখে রাখছি, যে এরকম একটা সাংকেতিক চিহ্ন দেখাইছেন যে এর মানে কি, অর্থাৎ আপনি আপনার পর্সায় এরকম সাংকেতিক চিহ্ন দেখছেন, হয়তো এটার অর্থ আপনি বলতে পারতেছেন না। তো এর মানে হইলো, এখানে আপনি যেভাবে লিখছেন ১ আনা ১৭ গন্ডা ১ কড়া ১ ক্রান্তি, এটা পর্সার সিএস হোক, আরএস হোক, এসএ হোক, ওরকম একটা পর্সার সম্পত্তির অংশ। এটা ধরে ধরে পরবর্তীতে ওই লোক কতটুকু মালিক টোটাল সম্পত্তির সাথে সম্পর্ক রেখে ওইটা আমরা বের করেও একাধিক ভিডিওতে দেখিয়েছি, আপনি দেখার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সামিরুল হক সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি সামিরুল হক ভারতের মালদা জেলা থেকে, একটি দাগে ১৩% জমি আছে, সেই জমিটি আমরা ৪ জন ৩ শতক করে নিয়েছি এবং ১ শতক রাস্তার জন্য ছাড়া হয়েছে। আমাদের ৪ জনের নামে ৩ শতক করে রেকর্ড হয়ে গেছে, কিন্তু ১ শতক পুরনো মালিকের নামে থেকে গেছে, সেটা রাস্তার জন্য কিভাবে রেকর্ড করব, দয়া করে একটি ভিডিও বানিয়ে জানাবেন। আপনার
টোটাল সম্পত্তি 13 শতক, আপনাদের ৩ জনের নামে ৩ × ১২ হইছে, এটা কোনো অসুবিধা নাই। আর ১ শতকে এটা রাস্তার জন্য ছাড়ছেন। এটা আগের মালিকের নামেও রেকর্ড হবে না। এটা দেখা গেছে যে আপনাদের নামেও রেকর্ড হবে না। এটা সম্পূর্ণরূপে রাস্তার জন্য, তো আপনি খালি নিশ্চিত করবেন এইটা যে রাস্তাটা আপনি পাইছেন কিনা। কোনোভাবে রাস্তাটা না পাইলে আপনি তো ১৩% মধ্যে আবার দাবিও করতে পারবেন যে আমাদের ১% কোথায় গেল? এটা আসলে আগের মালিকের নামেও হবে না, আপনাদের নামেও হবে না। যেহেতু রাস্তার জন্য এটা, রাস্তা এটা খাস হয় পরবর্তীতে, সরকারি সম্পত্তি হয়ে যায়। এইজন্য রাস্তাটা নিশ্চিত করলে আপনার হয়ে যাবে। এটা রাস্তার জন্য আপনি আপনার নামে আনি রাস্তা করতে হবে, বিষয়টা এরকম না। এটা রাস্তার জন্য আছে, রাস্তার জন্যই থাকবে। আপনি খালি নিশ্চয়তা চাইবেন রাস্তাটা পাইছেন কিনা। রাস্তায় আপনার ওই ১% ওইভাবে গেছে, এটা কোনো অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন শহীদুল ইসলাম সাহেব ঝিনাইদহ থেকে, যে আরএস খতিয়ানের দাগের অংশ কিভাবে বের করব? বের করা হয় মানে ২০% জমিতে ৯, ৬, ৫ শতক জমি ১,০০০ এর অংশ হিসাবে কিভাবে বের করব জানালে উপকৃত হতাম। আসলে আরএস খতিয়ানে এই ঘটনা করে না। আপনি যেভাবে বলছেন ১,০০০ এর অংশ হিসাবে করে বিএস খতিয়ানে। আরএস এ আনাগন্ডা কড়াকান্তি ধরে হিস্সাটা বন্টন করে। আপনি হয়তো ওখানে আরএস না বলে আপনি হয়তো বিএস বলতে চাইছেন। বিএস এ যেহেতু ১,০০০ এর সাথে সম্পর্ক রেখে, রেখে কাজগুলো করে, এইজন্য বিএস এর এখানে হয়তো হবে। আর যদি আরএসও হয়, আমাদের ভিডিও করা আছে, আপনি দেখে নিয়েন যে আরএস থেকে কিভাবে হিস্সা বানায়। আবার দেখা গেছে যে বিএস থেকে কিভাবে হিস্সা বানায়, এটাও তৈরি করা দেওয়া আছে। তারপরও আমি এখানে আপনার এটারই বিএস মনে করে, আপনার যেহেতু টোটাল সম্পত্তি ২০% এবং এক অংশে যাবে ৯, আরেক অংশে ৬, আরেক অংশে ৫। আমি একটা আপনাকে এখানে তৈরি করে দেখিয়েছি। বাকি ২ টা আশা করি আপনি পারবেন। একটা যেটা টোটাল যেহেতু অংশটা হইলো আমাদের ১,০০০, ১,০০০ এর ২০ ভাগের ৯, অর্থাৎ একটারে আপনি এভাবে করবেন। ১,০০০ এর ২০ ভাগের ৯। এটা যখন আপনার এভাবে হবে, তখন দেখা গেছে যে ১,০০০ এর ২০ ভাগের ৯ এভাবে করার পরে পরবর্তীতে ১,০০০ এ আর ৯ এ গুণ করছি, ২০ দ্বারা ভাগ করছি। আমাদের এখানে ৯ এর অংশ হইলো তাইলে ৪৫০। ৯ এর অংশ ৪৫০ যেভাবে হইছে, হুবহু একই প্রক্রিয়ায় আপনি ৬ এর অংশ, ৫ এর অংশ বের করবেন। আশা করি আপনি বিষয়টা পারবেন। কোন অংশে না পারলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা এখানে লেখেন নাই। প্রশ্নটা হইলো এরকম যে সিএস আগে না আরএস আগে না এসএ আগে? সবাই তো একইভাবে একভাবে বলে না। আচ্ছা, এটার জন্য আপনি মনে রাখবেন আমাদের দেশে ১ম জরিপটা হইছে সিএস। সিএস সর্বপ্রথম জরিপটা হইছে। সিএস এর পরবর্তীতে কোথাও, কোথাও আরএস হইছে, কোথাও, কোথাও এসএ হইছে। এইজন্য দেখা গেছে যে যেমন আমার এলাকায় এসএ হয়ই নাই। কোথাও, কোথাও অনেক সময় এসএ হয়ও নাই। এরকম আপনি আসলে কোনটা আগে কোনটা পরে এটা জানা আপনার জন্য অত বেশি জরুরি না। বাকি আপনি এটা নিশ্চিত করবেন আপনি যে এলাকায় যেখানে থাকেন, আপনি নিশ্চয়তা এটা জমি যেকোনো জমির নিশ্চয়তার জন্য বের করবেন। এটা চেষ্টা করবেন যে আপনার এলাকায় মোট কয়টা জরিপ হইছে। ওই জরিপগুলোর তখন আপনি ক্রমান্বয়ে চিন্তা করবেন যে আমাদের এখানে সিএস এর পরে কি আরএস হইলো না এসএ হইলো। এবং সর্বশেষ এই বিএস জরিপটা এখনো চলমান। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় হয়ে গেছে। আংশিক কিছু, কিছু জায়গায় এখনো বিএসটা চলতেছে। এইজন্য এসএ এবং আরএস নিয়ে পার্থক্য আছে। কোথাও এসএ আগে হইছে, কোথাও আ আরএস আগে হইছে। ওইটা কোনো অসুবিধা নাই। বাকি আপনার এলাকা ভিত্তিক আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আমার এই এলাকায় কয়টা জরিপ হইছে এবং কোনটা আগে হইলো, কোনটা পরে হইলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইলো শাহেদ সাহেব। জানতে চেয়েছেন, "স্যার ২ আমিন যখন পরিমাপ করি তখন একজন রিডিং বেশি বলে, অন্যজন আরো কম বলে। সে বলে তুমি জানো না একটু বলবেন?" পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে। আচ্ছা। আসলে আমিনে, আমিনে যখন মাপবে, মৌলিক আমিন যারাদের সত্যিকারে অর্থাৎ ল্যান্ডের জ্ঞানগুলি আছে, স্কেলের জ্ঞানগুলি আছে, হিসাব নিকাশগুলা বুঝে, এরা সবসময় এই কথা মানতে বাধ্য যে আপনি যেভাবে যে স্কেল দিয়ে যে কোনোভাবে ধরেন না কেন ১ ফুট ২ ফুট অনেক সময় দেখা গেছে যে ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। এইজন্য কোনো আমিনের যদি আপনি ১ ফুট ২ ফুট ভুল দেখেন, তাইলে একজন সজ্ঞান সম্পন্ন আমিন একথা বলবে না যে উনি বড় ধরনের ভুল করে চলে গেছে। বরং উনিও ওখানে একটা সমন্বয় করে দেওয়ার চেষ্টা করবে যে দেখা গেছে যে এখানে না এখানে এইভাবে এখানে এভাবে হইতে পারে। অর্থাৎ একটা সমন্বয় রাখবে। হ্যাঁ? কারণ আমাদের স্কেলগুলো এমনভাবে তৈরি করা যাদের এই বিষয়ে জ্ঞান আছে আসলে তারাই কথাটা বুঝবেন। সবার জন্য উন্মুক্তভাবে এই জিনিসটা হয়তো বুঝে আসবে না, বলবে যে তাহলে এগুলির সমাধান কি? সমাধানের রাস্তা বিভিন্নভাবে আছে আমরা বলি। বাকি দেখা গেছে যে অনেক সময় আমিনে, আমিনে এরকম ১-২ ফুটের পার্থক্য হবে। এটাকে সিনিয়র আমিন যারা আছে তারা সমন্বয় করে কাজ করার চেষ্টা করে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম মোহাম্মদ মুক্তার সাহেব, জানতে চেয়েছেন আরএস নকশাতে দাগ নাম্বার বসানো নাই। উপায় কি একটু বলবেন স্যার? ৩ টি প্লটে দাগ নাম্বার বসানো নাই। দাগ নাম্বার যে বসানো নাই ওই নকশাটা আপনি দেখবেন। দেখে আপনি দেখবেন আশেপাশে সব দাগগুলো ঠিক আছে কিনা, নাকি কোনো দাগ মিসিং আছে। কোনো কারণে হয়তো ছাপাগত সমস্যায় যদি ২ ১ টা ৩ টা দাগ উঠে নেয়, তাইলে ওগুলি ওখানে অন্য নকশা, অন্য শিট ধরে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের কাছে গেলে ওরা সিদ্ধান্ত করে বলতে পারবে যে এটা কত নাম্বার দাগ। আর যদি আপনি বলেন যে না, সম্পূর্ণ জায়গায় কোনটায় গ্যাপ নাই, সব নম্বরগুলো ঠিকমতো আছে। কিন্তু আমার এই নকশাটায় দেখা গেছে যে ২-৩ টা ঘর ফাঁকা। তাইলে এগুলি ভুলবশত হয়তো সংখ্যাগুলো পড়ে নাই। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি স্থানীয় উপজেলা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে নিয়ে যাবেন এই নকশাটা এবং দেখাবেন ওখানের সেটেলমেন্টের কর্মকর্তাদেরকে। দেখেন এই দাগের মধ্যে যে ঘরের মধ্যে যে সংখ্যা নাই, তাহলে আমরা এটাকে কত নাম্বার দাগ বলব। উনারা আশা করি একটা সমাধান দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।